নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা 10টি বেস্ট কোয়েশ্চেন আমরা এই সেশনের মধ্যে আলোচনা করব। আর আজকে এই সেশনে মাত্র 10টি কোয়েশ্চেন রাখার কারণ, এই 10টি কোয়েশ্চেন যে আমরা এখানে রেখেছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কনসেপচুয়াল বেস এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাকে ভ্যারিয়াস কাইন্ড অফ ডাইমেনশন দেবে, যেটা আপনার এক্সামে অনেকটাই হেল্প করবে। তাই আজকে আমরা কোয়ান্টিটিভ নাম্বার অফ কম সলিউশন করে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে কোয়ালিটিভ নাম্বার অফ কোয়ালিটিভ অ্যাসপেক্টস আমরা শেয়ার করব বা ডিবেট আমরা আলোচনা করবো এই সেশনে। ওকে, এই 10টা কোয়েশ্চেন আজকের সেশনে, বাট এই 10টা কোয়েশ্চেন মেনলি টোটালি আপনি বলতে পারেন কনসেপচুয়াল বেস। আর এই 10টা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন যদি আপনি প্রপার ওয়েতে যদি শুনুন, তাহলে আপনার এক্সামের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে আপনাদেরকে। চলুন আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। ওকে, তার আগে বলে রাখি, আমাদের 1000 কোয়েশ্চেনের সিরিজ আপনারা যদি নিতে চান, আপনারা অনেকজনে আমাদের ভিডিও কমেন্টের নিচে আপনারা মেসেজ করে থাকেন। আমি বলবো আপনারা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই নাম্বারটার থ্রুতে 9259 341। সো দিস ইজ আওয়ার নাম্বার। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আপনাদের নোটসের জন্য, 1000 কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য, বা আপনি বলতে পারেন ই বুক, মেনলি এটা ই বুক। ওকে, চলুন আমরা কোয়েশ্চেন সলভের দিকে ধ্যান দিই। ফর প্ল্যাটো, জাস্টিস ইন দ্য স্টেট ইজ অ্যাচিভড ওয়েন, অর্থাৎ প্ল্যাটোর মতে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠিত হয় কখন। দেখুন, টোটালি ইট ইজ কনসেপচুয়াল বেসড। অ্যাকর্ডিং টু প্ল্যাটো তিনি কখন বলেছেন যে একটা সোসাইটির মধ্যে আমরা জাস্টিস কখন স্টাবলিশ করতে পারবো, জাস্টিস একটা জাস্ট সোসাইটি কখন স্টাবলিশ করতে পারবো। সো আমরা অপশন আলোচনা করার আগে আমরা যদি বলি যে প্ল্যাটো ওয়ান অফ দ্য মেইন ওয়েস্টার্ন থিঙ্কার, যেটা আমাদের সিলেবাসে আছে। আমরা যদি দেখি প্ল্যাটোর যে গুরু ছিলেন তিনি ছিলেন সক্রেটিস। সক্রেটিস ছিল প্ল্যাটোর গুরু, এবং প্ল্যাটো ছিলেন এরিস্টটলের গুরু। সো এই যে ক্রনোলজিটা আপনারা মনে রাখতে হবে, ঠিক। আর এই সক্রেটিস যে লেখা সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো কিছু নেই, বিকজ সক্রেটিস এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অ্যাকচুয়ালি ডায়লগের প্রসেসে বা ডায়লগের থ্রুতে তিনি তার ভাবনা বা তিনি তার বিচার বা তিনি তার আইডিয়া আলোচনা করতেন। তিনি প্লেস টু প্লেস মুভ করতেন এবং তিনি ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়ে তার যে নলেজ বা তার যে থট প্রসেস এগুলো স্প্রিড করতেন, ঠিক। দেন প্ল্যাটো ছিলেন কে? প্ল্যাটো ছিলেন সক্রেটিসের শিষ্য। এবং এরিস্টটল কে ছিলেন? এরিস্টটল ছিলেন প্ল্যাটোর শিষ্য। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনারা ক্রনোলজিক্যাল ওয়েতে মনে রাখবেন। সো এখানে প্ল্যাটোর জাস্ট সোসাইটির কথা বলছে, অর্থাৎ তিনি বলছেন কখন এই জাস্ট সোসাইটিটা স্টাবলিশ বা অ্যাচিভড হবে। অপশন কি আছে? অল ইন্ডিভিজুয়াল আর ট্রিটেড ইকুয়ালি, সব মানুষ সমানভাবে আচরণ পায়, তখন কি স্টাবলিশ হবে। ইচ ক্লাস পারফর্ম ইটস ওন ফাংশন, প্রত্যেক শ্রেণী নিজ নিজ কাজ সম্পূর্ণ করবে। ওয়েলথ ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউট, সম্পদ সমানভাবে বণ্টিত হবে। এবং ল আর স্ট্রিক্টলি ইনফোর্স, আইন কঠোরভাবে প্রয়োগ হবে। এখানে 4টা অপশন আছে। দেখুন, এখানে বলা হয়েছে কি জাস্ট সোসাইটি। আমরা প্ল্যাটোর জাস্ট সোসাইটি বা জাস্টিস থিওরি যদি পড়ি, আমরা দেখতে পাবো দিস ইজ দ্য রাইট আনসার। অ্যাকর্ডিং টু প্ল্যাটো তিনি কি বলেছেন যে সোসাইটির মধ্যে অন দ্য বেসিস অফ সোল, অর্থাৎ সোলের ডোমিনেশনের উপরে সোসাইটিকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে ভাগ কী ছিল? ফিলসফার, কিং। 3টে সেকশন কী ছিল? ফিলসফার, কিং। সেকেন্ড পার্ট ছিল সোলজার। থার্ড পার্ট ছিল প্রডিউসার, অর্থাৎ কৃষক, ফার্মার। সেকেন্ড পার্ট ছিল সৈনিক বা সোলজার। ফার্স্ট পার্ট হলো কি? ফিলসফার, কিং। এই যে সোসাইটিকে 3টি ভাগে বেস্ট করেছেন, অর্থাৎ ডিভাইড করেছেন অন দ্য বেসিস অফ সোল। দ্যাট মিনস যাদের মধ্যে কী থাকবে? যাদের মধ্যে ওয়ান কাইন্ড অফ রেশনাল পার্সপেক্টিভ থাকবে, রিজনিং থাকবে, তারা হবেন ফিলসফার কিং। অর্থাৎ যাদের মধ্যে তার্কিক শক্তি থাকবে, যাদের মধ্যে কোনো জিনিসকে ডিপলি ভাবার শক্তি থাকবে, তারা হবে ফিলসফার কিং। অর্থাৎ দেখুন, আমি জিনিসটাকে সিম্পল ওয়েতে বলার চেষ্টা করছি, কারণ এটা একটা রিভিশন সেশন। যারা অলরেডি প্ল্যাটোর জাস্টিস থিওরি নিয়ে একটু পড়েছেন বা প্ল্যাটোর যে থিওরি অফ সোল যারা পড়েছেন,
তাহলে আপনারা এই কনসেপ্টটাকে খুব দারুণভাবে রিলেট করতে পারবেন। যে প্ল্যাটো ছিলেন, প্ল্যাটো সোসাইটিটাকে 3টি ভাগে ভাগ করেছেন। এবার এই যে 3টি ভাগে সোসাইটিটাকে ভাগ করেছেন, আর এই যে 3টি ভাগ, এই 3টি ভাগের যে বেস, অর্থাৎ যে জিনিসটার উপর ভিত্তি করে তিনি সোসাইটিকে 3টি ভাগে ভাগ করেছেন, সেক্ষেত্রে তিনি 3টি ভাগ যে করেছেন, একটা হল ফিলোসোফার কিং, সোলজার অ্যান্ড প্রডিউসার। এবার কারা সোলজার হবে বা কারা ফিলোসোফার কিং হবে বা কারা প্রডিউসার হবে, এটা ডিসাইড করার জন্য তিনি বলেছেন যাদের মধ্যে তার্কিক শক্তি থাকবে তারা হবে ফিলোসোফার কিং, যাদের মধ্যে কারেজ থাকবে কিছু করার জন্য, তাদের মধ্যে একটা কারেজনেস থাকবে, তারা হবে সোলজার, আর যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে তারা হবে প্রডিউসার। সো আই থিঙ্ক আপনারা এটা সবাই রিলেট করতে পারছেন। অর্থাৎ সোসাইটিটাকে 3টা ভাগে ভাগ করেছে কিসের উপর বেসে? যাদের মধ্যে লাইক রেশনাল থিঙ্কিং, তার্কিক শক্তি, তারা ফিলোসোফার কিং, যাদের মধ্যে কারেজ থাকবে তারা হবে আপনার সোলজার, এবং যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে তারা হবে প্রডিউসার। এই যে সোসাইটিটাকে তিনি মেনলি 3টি ভাগে ভাগ করেছেন। এবার প্ল্যাটোর থিওরি অফ জাস্টিস, অ্যাকচুয়ালি আমরা এই কনসেপ্টের মধ্যে প্ল্যাটোর থিওরি অফ জাস্টিস, কনসেপচুয়াল কোয়েশ্চেন, আমি বারবার বলছি যে 10টা কোয়েশ্চেন আজকে আলোচনা করো, প্রত্যেকটা কোয়েশ্চেনই ফুললি কনসেপচুয়াল কোয়েশ্চেন, দেয়ার হ্যাভ নো এনি ফ্যাকচুয়াল ইনফরমেশন, but if you are solve this 10 question, then you will get some broader perspective about the conceptual clarity. বাট এই থিওরিটাকে যে থিওরিটাকে আমি আলোচনা করছি, এই থিওরির দিক থেকে আপনি যদি ভালোভাবে পড়েন, ভালোভাবে শুনেন, দেন আপনার থিওরি অফ সোল, দেন যে সোসাইটিকে ক্লাসিফিকেশন অ্যাজ ওয়েল এজ থিওরি অফ জাস্টিস, এটা আপনি ইজিভাবে বুঝতে পারবেন। কিন্তু আমি থিওরি অফ জাস্টিস পড়তে গিয়ে এতগুলো জিনিস কেন আলোচনা করছি? রিজন ইজ দ্যাট প্ল্যাটোর মতে থিওরি অফ জাস্টিস হলো এটা, বি নাম্বার অপশন। কি? তো ইচ ক্লাস পারফর্ম ইটস ওন ফাংশন, অর্থাৎ প্রত্যেক শ্রেণী নিজ নিজ কাজ সম্পূর্ণ করবে। এবার আশা করে বুঝতে পারলেন প্ল্যাটোর মতো জাস্টিস কি। এই যে সোসাইটিটাতে যে ভাগ করেছেন 3টি ক্লাসে, প্রডিউসার ক্লাস, সোলজার ক্লাস, প্রডিউসার ক্লাস মানে ফার্মার, যারা প্রোডাকশন অ্যাক্টিভিটির সাথে যুক্ত, ওকে, দেন সোলজার ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফিলোসোফার কিং। এই যে 3টা ক্লাস, যখন প্রত্যেকটা ক্লাস, ইচ ক্লাস তার নিজস্ব ইটস ওন ডিউটি পালন করবে, অর্থাৎ কি ফিলোসোফারের কিংয়ের কাজ কি? তার রাষ্ট্র ব্যবস্থাকে প্রপার ওয়েতে চালানো, মেনটেন করা, দিস আর দ্য মেইন ওয়ার্ক অফ ফিলোসোফার কিং। তারপরে যদি বলি সোলজারের কাজ কি, সোলজারের কাজ হলো রাষ্ট্রকে প্রোটেক্ট করা, এবং প্রডিউসার দ্যাট মিনস ফার্মারের কাজ হলো প্রোডাকশন করা। এই 3টা ক্লাস যখন সোসাইটির মধ্যে প্রপার ওয়েতে কাজ করবে, তাদের ওন ডিউটি ফুলফিল করবে, তখন সেটাকে আমরা বলবো জাস্টিস অ্যাকর্ডিং টু প্ল্যাটো। আশা করি আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা বুঝতে পারলেন। আমি অনেকটা সময় দিয়ে আলোচনা করলাম, বাট আই থিঙ্ক আপনারা যারা আমাদের সেশনটা ফুল ভালোভাবে দেখবেন, আই থিঙ্ক আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি থিওরি অফ সোল, যে 3টা থিওরি অফ সোলের কথা বলেছেন, যে লাইক যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে, যাদের মধ্যে কারেজনেস থাকবে অ্যাজ ওয়েল যাদের মধ্যে তার্কিক শক্তি থাকবে, তাদের ওই বেসিসে ফিলোসোফার কিং সোসাইটি 3টি ভাগে ডিভাইডেড হবে। আর এই 3টি ক্লাস যখন তাদের নিজ নিজ দায়িত্ব ফুলফিলভাবে পালন করবে, তখন জাস্টিস প্রতিষ্ঠিত হবে সোসাইটির মধ্যে। সো দিস ইজ দ্য আলটিমেটলি মিনিং অফ জাস্টিস অ্যাকর্ডিং টু প্ল্যাটো। ওকে, আশা করি বুঝতেলেন। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দিকে যাচ্ছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 কী বলছে? অ্যাকর্ডিং টু এরিস্টটল দ্য পারপাস অফ স্টেট, দেখুন কনসেপচুয়াল কোয়েশ্চেন কী বলছে, এরিস্টটলের মধ্যে রাষ্ট্রের উদ্দেশ্য কী? প্ল্যাটো আইডিয়ালিস্ট থিঙ্কার ছিলেন প্ল্যাটো, বাট এরিস্টটলকে আমরা সিম্পলি যদি বলি যে হি ওয়াজ ওয়ান কাইন্ড অফ কনজারভেটিভ থিঙ্কার, বাট হি ওয়াড অলসো বিলং ফ্রম দ্য প্ল্যাটো ট্র্যাডিশন। বাট প্ল্যাটোকে অনেক জায়গায় তিনি ক্রিটিসাইজ করেছেন এরিস্টটল। এই জায়গার থেকে কোয়েশ্চেন আসবে। আজকের যে কনসেপচুয়াল যে 10টা কোয়েশ্চেন করাচ্ছি, এই কোয়েশ্চেন থেকে আপনি এক্সামে 100% 1 থেকে 2টা কোয়েশ্চেন ইউ উইল গেট, বিকজ দিস আর দ্য কনসেপচুয়াল কোয়েশ্চেন, আর দিস আর দ্য লাইক কনসেপ্ট অফ মেন থিঙ্কার। আমাদের সিলেবাসে যে মেন থিঙ্কারগুলো আছে, এই মেন থিঙ্কারগুলোর কনসেপ্টগুলো আমরা আজকে করাচ্ছি। ওকে, সো কি অ্যাকর্ডিং টু এরিস্টটল দ্য পারপাস অফ স্টেট, অ্যাকর্ডিং টু এরিস্টটল পারপাস অফ স্টেট কি, স্টেটের উদ্দেশ্য কী? টু এনশিওর দ্য ইকোনমিক প্রসপেরিটি, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা, টু প্রোভাইড দ্য ফিজিক্যাল সিকিউরিটি, শারীরিক নিরাপত্তা প্রদান করা, টু প্রমোট দ্য ভার্চুয়াস লাইফ, সৎ এবং নৈতিক জীবন গড়ে তোলা, টু এক্সপেন্ড দ্য পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা। দেখুন প্রত্যেকটা স্টেটমেন্টে আলাদা আলাদা একটা সেন্স আমরা পাচ্ছি। এক্সপেন্ড দ্য পলিটিক্যাল পাওয়ার, ইট নট দ্য রিয়েল,
এটা একটা রিয়েলিস্ট পার্সপেক্টিভ আমরা দেখতে পাই যে স্টেটের পার্সপেক্টিভ ডেভেলপ করা। এখানে রাইট আনসার কি, একটা ভার্চুয়াস লাইফ প্রোভাইড করা। অ্যাকর্ডিং টু এরিস্টটল তিনি কি বলেন, স্টেট হলো কি এমন একটা বস্তু যেটা মানুষদের একটা প্রমোট দ্য ভার্চুয়াস লাইফ, মানুষের সৎ এবং নৈতিক জীবন গড়ে তোলা। ঠিক আছে, পারপাস অফ স্টেট অ্যাকর্ডিং টু এরিস্টটলের মধ্যে স্টেটের পারপাস কি, একটা নৈতিক এবং সৎ জীবন গড়ে তোলা, মানুষদের প্রোভাইড করা। ওই একটা নৈতিক এবং সৎ জীবন গেইন করার জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ স্টেট অর পারপাস অফ স্টেট। ওকে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, এরিস্টটল থেকে আপনারা যে যে কনসেপ্টগুলো 100% এক্সামে পড়ে যাবেন, একটা হলো থিওরি অফ স্টেট, একটা হলো কনস্টিটিউশনের যে তার যে বিচার ধারা যে আছে কনস্টিটিউশন সম্পর্কে বা গভর্নমেন্ট সম্পর্কে যেটা বলুন, যেটাখানে তিনি মোনার্কি, টাইনারি, এরিস্টোক্রেসি, অলিগার্কি, দেন পলিটি ডেমোক্রেসি, এই যে 6টা টাইপের সিস্টেমের কথা তিনি বলেছেন, প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। তিনি বলেছেন প্রথম একজনের রুলার, কয়েকজনের রুলার এবং বহুজনের রুলার। যারা আগে এই কনসেপ্টগুলি সম্পর্কে একটু পড়েছেন, আমি বারবার বলছি, আপনারা এই জিনিসগুলোকে রিলেট করতে পারবেন। সে একজনের রুলারের মধ্যে যেটা গুড ফর্ম, সেটা হলো মোনার্কি। যখন মোনার্কি তার সেলফ ইন্টারেস্টে রুল করে, তখন সেটা আপনার টাইরানিতে কনভার্ট হয়ে যায়। তারপরে এরিস্টোক্রেসিতে অলিগার্কি থেকে আপনার পলিটি থেকে ডেমোক্রেসি। এই যে সোসাইটি বা গভর্নমেন্টের 6টা ফর্মের কথা বলেছে, এর মধ্যে বেস্ট ফর্ম তিনি বলেছেন পলিটি। ঠিক এভাবে তিনি যে তার বিচারধারা অন দ্য থিওরি অফ কনস্টিটিউশন, এটা ভালো করে পড়বেন। থিওরি অফ সিটিজেনশিপ, মেনলি আপনি পড়বেন এই যে মেন যে থিওরি, যেটা আমি মনে করি আপনাদের পড়া খুবই দরকার, সেটা হলো স্লেভ থিওরি। আপনি ভালো করে পড়বেন। থিওরি অফ স্টেট পড়বেন। সিটিজেনশিপ থিওরিটা আপনারা পড়বেন ভালো করে। সেম ওয়েতে সেম ওয়েতে আমি প্ল্যাটোর থেকেও বলে দিচ্ছি, প্ল্যাটোর কমিউনিজম আপনারা ভালো করে পড়বেন। প্ল্যাটোর থিওরি অফ সোল আমি এখন বুঝালাম। প্ল্যাটোর থিওরি অফ যে জাস্টিস অ্যান্ড প্ল্যাটোর থিওরি অফ কমিউনিজম, এই যে জিনিসগুলো আপনারা 100% ভালো করে পড়ে যাবেন। ওকে, ফাইন। সো এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 3। ম্যাকিয়াভেলি রাজনীতিকে কোন ক্ষেত্র থেকে পৃথক করেছেন? অর্থাৎ ম্যাকিয়াভেলি সেপারেটেড পলিটিক্স ফ্রম রিলিজিয়ান। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই কোয়েশ্চেনটা এখানে আমি কেন অ্যাড করছি বা কেন বলেছি এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, দেখুন ম্যাকিয়াভেলি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন he was the first person who separated the politics from religion, because Machiavelli exactly he was born in Italy. Okay, Machiavelli was born 1469. ওকে, ইতালিতে তিনি 1469 জন্মগ্রহণ করেন। সো এই সময়টা যদি দেখি আমাদের ইউরোপে, মেনলি দ্য টাইম দ্যাট ওয়াজ ডোমিনেটেড বাই দ্য চার্চ। ওই সময় মেনলি চার্চের একটা বিশাল বড় ডোমিনেন্স ছিল, এবং চার্চ মেনলি স্টেট অ্যাক্টিভিটি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে চার্চের একটা হিউজ ইন্টারফেয়ারেন্স আমরা দেখতে পাই। সো ম্যাকিয়াভেলি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, তিনি বলেন যে চার্চের কাজ হলো শুধুমাত্র রিলিজিয়াস ম্যাটারগুলো বা অ্যাফেয়ার্সগুলোতে দেখাশোনা করা, দ্যাট মিনস দে আর অনলি ডিলিং উইথ দ্য রিলিজিয়াস ম্যাটার। বাট ওই সময় কী করছিল, চার্চ না স্টেটের অ্যাক্টিভিটিস ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে তারা ইন্টারফেয়ার করছিল। তো সেই ক্ষেত্রে ম্যাকিয়াভেলি বলেছেন যে কি, স্টেট শুড বি সেপারেটেড, আর লাইক পলিটিক্স শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ান, দ্যাট মিন চার্চের ডোমিনেশন থেকে আলাদা থাকবে। চার্চের কাজ হবে রিলিজিয়াস অ্যাফেয়ার্সগুলোকে মেনটেন করা, পরিচালনা করা। বাট কিয়ের যে কাজ হবে, আপনার যে পলিটিক্সের যে কাজ হবে, সেই কাজ হবে আপনার কী করা, আপনার স্টেটের রুলস রেগুলেশন ফরমেশন করা। ওকে, সো সেই ক্ষেত্রে যে আমরা ম্যাকিয়াভেলিকে কী বলে থাকি, ফাদার অফ সেকুলারিজম বলে থাকি। দেখুন, ম্যাকিয়াভেলিকে আমরা ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স বলে থাকি, ম্যাকিয়াভেলিকে ফাদার অফ রিয়েলিজম আমরা বলে থাকি অনেক সময়, ম্যাকিয়াভেলিকে আমরা ফাদার অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার যে একটা যে ফাদার বলা হয়, এই কনসেপ্টেরও আমরা ম্যাকিয়াভেলিকে ফাদার বলে থাকি। ওকে, সো ম্যাকিয়াভেলির যদি বলি, ম্যাকিয়াভেলির ইম্পর্টেন্ট যে বইগুলো আছে আমরা যদি দেখি, ম্যাকিয়াভেলির যে ইম্পর্টেন্ট যে বইগুলোর কথা যদি বলি আমি, ম্যাকিয়াভেলির যে বই প্রিন্স, ডিসকোর্স, এই দুইটা বই সম্পর্কে আপনাদের ভালোভাবে নলেজ থাকতে হবে।
ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাকিয়াভেলি যে রাজা সম্পর্কে যে তার যে বিচারধারা, যে রাজাকে অ্যাকচুয়ালি কেমন হতে হবে, অর্থাৎ একজন রাজার অ্যাকচুয়ালি ডিউটি কী হবে, অ্যাকচুয়ালি রাজা কিভাবে একটা স্টেটকে কন্ট্রোল করবে, এই যে বিষয়গুলো তিনি যে বলে গেছেন দ্য প্রিন্স বুকে, এই যে বিষয়বস্তুগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। আজকের এই সেশনটা অর্গানাইজ করার মেইন রিজন এটাই যে আমরা কোয়ান্টিটিভ নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করা, ইট ইজ নট দ্য আলটিমেট এইম অফ দিস সেশন। মেনলি থ্রু দিস সেশন আই ওয়েন্ট টু টেল দ্য টপিক which is very much important for the exam, okay, like as well as I am solving some question which totally based on conceptual clarity। এই যে কোয়েশ্চেনগুলো আজকে যেগুলো আমি এনেছি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেস কোয়েশ্চেন, যেখানে ফ্যাক্ট একেবারেই নেই। ওকে, সো থার্ড নাম্বার কোয়েশ্চেনটার আনসার তো সিম্পল ব্যাপার, যে রিলিজিয়ান থেকে এটাকে আলাদা করতে চাইছে। ওকে, বাট কেন চাইছে আমি বললাম, ম্যাকিয়াভেলি হি ওয়াজ বর্ন 69, কোথায় জন্মগ্রহণ করে? ইতালিতে, ইতালির ফ্লরেন্সে তিনি জন্মগ্রহণ করে। ওকে, এই সময়টার মধ্যে যদি দেখি, দ্যাট ওয়াজ দ্য মিডল পিরিয়ড অফ ইউরোপিয়ান হিস্ট্রি, অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম অ্যাকচুয়ালি চার্চ ওয়াজ ডোমিনেটেড অন দ্য সোসাইটি অর স্টেট অ্যাক্টিভিটিস। চার্চের ডোমিনেশন ছিল। তিনি যখন পরবর্তীতে একটু একটু বড় হলেন, তিনি দেখলেন এই যে সোসাইটির মধ্যে যে কনফ্লিক্ট, প্রবলেম, এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, এগুলোর মেইন রিজন হলো যে চার্চ এবং স্টেট অ্যাক্টিভিটি একটা আরেকটাকে ওভারল্যাপিং করছে। সো অন দ্যাট টাইম হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন যিনি বলেছেন যে চার্চ শুড বি সেপারেটেড, দ্যাট মিনস পলিটিক্স শুড বি সেপারেটেড ফ্রম দ্য চার্চ অর রিলিজিয়াস অ্যাফেয়ার্স। ওকে, পলিটিক্স সবসময় কিসের থেকে আলাদা থাকবে? রিলিজিয়াস ম্যাটার থেকে। কারণ পলিটিক্সের কাজ হলো রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থার সাথে মেনলি তারা ডিল করবে, বাট চার্চ মেনলি রিলিজিয়াস ম্যাটারের সাথে ডিল করবে। ওকে, সো দিস ইজ দ্য আলটিমেট এক্সপ্লেনেশন। ওকে, ডুয়েল মোরালিটির কনসেপ্ট, ম্যাকিয়াভেলির থিওরি অফ হিউম্যান নেচার, তিনি হিউম্যান নেচারকে নেগেটিভভাবে ডিসক্রাইব করেন। তিনি বলেন হিউম্যান নেচার কি জানেন? নেস্টিভ, রুস্টি, দেন সেলফিশ, হ্যাঁ, গ্রিডি, এই কথা তিনি বলেন। ওকে, ম্যাকিয়াভেলির একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যদি আমি আপনাদেরকে যদি বলি, ম্যাকিয়াভেলি কী বলেছেন জানেন? ইট ইজ ভেরি মাচ রিজিড স্টেটমেন্ট তিনি বলেছেন। অর্থাৎ হিউম্যান নেচার তিনি এক্সপ্লেন করতে গিয়ে তিনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যেটা অনেক সময় আমরা এটাকে অ্যাকসেপ্টও করতে পারি না, বাট স্টিল হি ওয়াজ গিভেন দিস স্টেটমেন্ট। আমি প্রথমে বললাম হিউম্যান নেচারকে তিনি নেগেটিভভাবে এক্সপ্লেন করেছেন। ওকে, অর্থাৎ তিনি বলেন হিউম্যান নেচার হলো সেলফিশ, গ্রিডি, নেস্টি। ওকে, অ্যাজ ওয়েল এজ তিনি আরেকটা কথা বলেন যে হিউম্যান নেচার সম্পর্কে একটা ওয়ান কাইন্ড অফ রিজিড স্টেটমেন্ট। আপনারা যখন শুনবেন আপনারা হয়তো বা যারা একটু ডিপলি পড়েছেন আপনার স্টেটমেন্টটা জানেন, বাট আমি স্টেটমেন্ট ম্যাকিয়াভেলি বলেছেন যে একজন ব্যক্তি তার বাবার মৃত্যুর যে শোক সেটা তিনি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। এনি পার্সন ইজিলি ক্যান ফরগট দেয়ার ফাদার ডেথ। তাদের বাবার মৃত্যুর যে ভাব বা যে কি একটা মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে, বাট পিপল নেভার ফরগট অফ হিজ লাইক প্রপার্টি, লস অফ হিজ প্রপার্টি। অর্থাৎ একটা মানুষ সে তার লাইফে যে তার প্রপার্টি যে তার যে লস হয়েছে বা কোনো কারণে যে প্রপার্টি তিনি হারিয়েছে সেটা তিনি কোনো সময় ভুলবে না, কিন্তু তিনি তার একজন বাবা মারার যে একটা শোক বা মরে যাওয়ার যে একটা শোক তিনি ইজিলি এটা ভুলে যাবে, কিন্তু তার প্রপার্টির যে লস হয়েছে সেটা কোনো সময় ভুলবে না। তিনি হিউম্যান নেচারকে এই লেভেলের সেলফিশ প্রসেসের সাথে তিনি আলোচনা করেছেন। বলেছেন যে একটা মানুষ তার লাইক পিতা মারা যাওয়ার যে শোক এটা ভুলে যেতে পারে খুব তাড়াতাড়ি, কিন্তু প্রপার্টি যদি লস হয় একটা মানুষ সেটা সহজে ভুলে না। ওকে, সো আই থিঙ্ক থার্ড নাম্বার কোয়েশ্চেন ইজ ক্লিয়ার। এবার যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দিকে আসি, অ্যাকর্ডিং টু জন লক দ্য পলিটিক্যাল অথরিটি ইজ লিজিটিমেট বাই ওয়েন। কনসেপচুয়াল কোয়েশ্চেন আবার বলছি, জন লকের মতে রাজনৈতিক কর্তৃত্ব বৈধ হয় যখন, অর্থাৎ লেজিটিমেস মানে কি? বৈধ। লেজিটিমেট মানে কি? বৈধ। অর্থাৎ কোনো একটা জিনিস যখন প্রপার অথরিটি থাকে, তার হাতে পাওয়ার থাকে, প্রপার অথরিটি থাকে, তখন এটাকে আমরা লিজিটিমেট বলি। ওকে, সো বলছে কি একটা গভর্নমেন্ট বা একটা অথরিটি, পলিটিক্যাল অথরিটি বা আমরা গভর্নমেন্টের কথা বলতে পারি, সেটা লিজিটিমেট মানে বৈধ কখন সেটা বৈধ? অপশন দিস, ইট কামস ফ্রম ট্রেডিশন, যখন তার পাওয়ারটা ট্রেডিশনালিজম থেকে আসে, ট্রেডিশন থেকে আসে।
নাকি ইট স্যাংশন বাই দ্য রিলিজিয়ান, কোনো রিলিজিয়ান ব্যক্তি বা রিলিজিয়ান এটি ধর্মের দ্বারাই অনুমোদিত। ইট বেসড অন কনসেন্ট অ্যান্ড ইট এনশিওর দ্য পাওয়ার কনসেন্ট্রেশন। রাইট আনসার কি? অবভিয়াসলি ইট ইজ সি ইজ দ্য রাইট আনসার। কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি বারবার বলছি যে এখানে একজন মানুষের যে বা একটা অথরিটির যে লিজিটিমেসি, বৈধতা, কখন এটা বা কিসের দ্বারা এটা ডিপেন্ড করবে, এটি সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। যখন মানুষ তার যে অথরিটিটাকে অ্যাকসেপ্ট করবে, কি করবে? অ্যাকসেপ্ট করবে, তখন সেটাকে আমরা বৈধ বলবো। আশা করি বুঝতে পারলেন। আর লক সম্পর্কে যদি বলি, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন প্রপাউন্ডার অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। ওকে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। ওকে, ইভেন এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে তিনি বলেন যে অ্যাকচুয়ালি লকে আমরা ফাদার অফ লিবারালিজমও বলে থাকি। ওকে, ফাদার অফ লিবারালিজম বলে থাকি। অ্যাকচুয়ালি তিনি তিনটা ন্যাচারাল রাইটের কথা বলেছেন, লাইফ, লিবার্টি, প্রপার্টি। লাইফ, লিবার্টি, প্রপার্টি, ঠিক এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ লককে আমরা ফাদার অফ লিবারালিজম বলে থাকি। তো লকস ডিসক্রাইব করেছেন লক যে একটা পলিটিক্যাল অথরিটি কখন সেটা বৈধ, লেজিটিমেট, যখন সেটা মানুষ দ্বারা অ্যাকসেপ্টেড হবে, যখন এটা মানুষ দ্বারা সম্মতি পাবে, তখন সেটা বৈধ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কখন বৈধ, যখন এটা মানুষ দ্বারা অ্যাকসেপ্টেড বা বৈধ হবে। ওকে, দেন আমরা 5 নাম্বার যদি কোয়েশ্চেন দেখি, তাহলে আপনারা লক থেকে এই জিনিসগুলো 100% ভালোভাবে আপনারা পড়বেন। ফর ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্রের স্থিতিশীলতা মূলত নির্ভর করে, অর্থাৎ দ্য স্টেবল অফ দ্য স্টেট ডিপেন্ডস প্রাইমারিলি অন, এই যে স্টেবল একটা গভর্নমেন্ট, এটা কিসের উপর প্রাইমারিলি ডিপেন্ড করে? মোরাল ভার্চু অফ দ্য রুলার, দ্য গুড উইল অফ দ্য রুলার। জাস্ট এ মিনিট, কিসের উপর ডিপেন্ড করে? গুড উইল অফ দ্য সিটিজেন, দ্য স্ট্রেংথ অ্যান্ড প্রুডেন্স অফ দ্য রুলার অ্যান্ড জাস্টিস অফ দ্য ল। আমরা আগের একটা কোয়েশ্চেন যখন আমি সলভ করেছি, আমি বলেছি আপনারা যদি ম্যাকিয়াভেলির প্রিন্সটা যদি ভালোভাবে যদি পড়েন, then you can realize the importance of prince. Exactly in this book he had mentioned that the exact role of prince মানে কি? রাজা বা কিংয়ের এক্স্যাক্টলি কাজ কেমন হওয়া দরকার। আর একটা রাজা যতটা স্টেবল হবে, একটা রাজা যতটা শক্তিশালী এবং বিচক্ষণ হবে, বিচক্ষণ তো বুঝেন, দ্যাট মিনস চালাক চতুর হবে, তত তার স্টেটটা স্টেবল হবে। একটা কি হতে হবে? শাসকের শক্তি থাকতে হবে, স্ট্রেংথ অ্যান্ড প্রুডেন্স, দ্যাট মিনস বিচক্ষণ অফ দ্য রুলার। ওকে, তখন কি হবে? একটা স্টেট স্টেবল হবে। আপনারা যদি ম্যাকিয়াভেলির প্রিন্স বইটা সম্পর্কে একটু যদি ধারণা যদি থাকে, বা আমাদের অনলাইন কোর্সে যারা করছেন আপনারা সবাই জানেন যে ম্যাকিয়াভেলির প্রিন্স বইতে আমি আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি যে একটা স্ট্রং স্টেবল স্টেটকে বানানোর জন্য, স্টেটকে তৈরি করার জন্য, একটা স্ট্রং স্টেবল স্টেটকে তৈরি করার জন্য রাজা আসলে কি ভূমিকা পালন করে। এই প্রিন্সের মধ্যে তিনি রাজার ডিউটি কী, রাজার নেচার কী হওয়া দরকার, রাজা অ্যাকচুয়ালি মানুষের সাথে কীভাবে ডিল করবে, এই সবগুলোর জিনিসের উপরে একটা স্টেট কতটুক স্টেবল হবে সেটা ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারলেন আপনারা যে কি বলা হচ্ছে এখানে। যে বলছে একটা স্টেট স্টেবল কখন হবে, প্রাইমারিলি তার যে স্টেবলনেস এটা কিসের উপর ডিপেন্ড, এটা ডিপেন্ড করবে আপনার কি? রাজার স্ট্রেংথ এবং তার বিচক্ষণতার উপর। অর্থাৎ যিনি রাষ্ট্র চালাচ্ছেন তার বিচক্ষণতা, তার যে তার্কিক শক্তি বা তার যে প্রেডিকশন যে কি হতে পারে, তার যে একটা ভার্চুয়াস নলেজ, এগুলোর উপর মেনলি ডিপেন্ড করবে একটা স্টেট আসলে কতটুক শক্তিশালী হবে, কতটুক স্টেবল হবে। ম্যাকিয়াভেলি আমি বারবার বলছি, হি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিঙ্কার ইন আওয়ার সিলেবাস। সো এখান থেকে তো 100% একটা কোয়েশ্চেন তো পাবেন। ইফ ইউর লাক ইজ গুড দেন ইউ উইল গেট 2 কোয়েশ্চেন অলসো, 2টা কোয়েশ্চেন আপনারা পেতে পারেন। ওকে, বাট একটা কোয়েশ্চেন আপনি 100% পাচ্ছেন ম্যাকিয়াভেলির থেকে। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে যদি যাই, আবার আমরা প্ল্যাটো এসেছে। প্ল্যাটোর কোয়েশ্চেন কী বলছে? থিওরিজ অফ ফর্ম। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলে রাখি, প্ল্যাটো না এ হলো একটা আইডিয়ালিস্ট থিঙ্কার। ওকে, প্ল্যাটো ইজ আ আইডিয়ালিস্ট থিঙ্কার। আর যারা না আইডিয়ালিস্ট থিঙ্কার হয়
তারা মেনলি যে জিনিসগুলোর উপর বিলিভ করে সেটা হলো হোয়াট শুড বি রাদার দেন হোয়াট ইজ। দেন হোয়াট শুড বি মিনস কি, যে তারা যারা আইডিয়ালিস্ট থিঙ্কার তারা ভাবে যে সোসাইটিটা এমন 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 স্টাইলের হওয়া দরকার। তারা এটা ভাবে না যে এক্স্যাক্টলি সোসাইটির মধ্যে আমাদের কাছে এখন কী আছে বা কী পসিবিলিটি হতে পারে, বাট তাদের অলওয়েজ দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য হোয়াট শুড বি, কী হওয়া দরকার। আচ্ছা আমি স্টেটকে এই বানাতে চাই, স্টেটকে আমি এই ওয়েতে বানাতে চাই, বাট এক্স্যাক্টলি স্টেটের কাছে কী আছে বা বর্তমান বা প্রেজেন্ট কন্ডিশন কি, তারা এটা ভাবে না। আইডিয়ালিস্ট থিঙ্কার, আইডিয়ালিস্ট থিঙ্কাররা সবসময় যদি বলি একটা ডিসক্রিপটিভ ট্রুথের উপর তারা বিশ্বাস করে। চলুন আমরা এই কনটেক্সটে ম্যাকিয়াভেলিকে একটু বুঝি, এই কনটেক্সটে, ঠিক আছে। ম্যাকিয়াভেলি সম্পর্কে আমি বললাম হি ওয়াজ এ আইডিয়ালিস্ট থিঙ্কার। এখানে থিওরি অফ ফর্ম কী হবে, এখানে মানে কি, রিয়েলিটি ইজ ম্যাটার অ্যান্ড ভিজিবল, হচ্ছে কি বাস্তবতা বস্তুগত এবং দৃশ্যমান। দ্য ট্রু নলেজ ইজ অ্যাবাউট দ্য ইটার্নাল অ্যান্ড আনচেঞ্জিং আইডিয়া, সত্য জ্ঞান হলো শাশ্বত এবং অপরিবর্তনীয়। নলেজ কামস ফ্রম দ্য সেন্সরি এক্সপিরিয়েন্স অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নলেজ। দেখুন আপনারা কোয়েশ্চেনগুলো যখন আমি সলভ করছি, আপনারা ফার্স্ট টাইম কোয়েশ্চেনটাকে বাই ইউর সেলফ ট্রাই করুন যে সলভ করার, তারপরে আপনার এক্সপ্লেনেশনটা দেখুন। সো এখানে যদি বলি যে প্ল্যাটোস থিওরি অফ ফর্ম এর ট্রুথ কি, দ্য ট্রু নলেজ যেটা বলছে যেটা সত্য, এটা হলো কি আনচেঞ্জেবল অ্যাজ ওয়েল এজ ইটার্নাল, অর্থাৎ সত্য জ্ঞান হলো শাশ্বত এবং অপরিবর্তনীয়। দিস ইজ দ্য রাইট এক্সপ্লেনেশন ফর্মসের। ওকে, তিনি বলছেন কি এই পৃথিবীতে না অ্যাটলিস্ট সব আইডিয়ালিস্ট থিঙ্কাররা এটাই ভাবে যে যে আইডিয়া, অ্যাকচুয়ালি আইডিয়া ইজ আনচেঞ্জেবল, থিংস আর চেঞ্জেবল, যে ম্যাটেরিয়ালস আর চেঞ্জেবল, বাট আইডিয়া ইজ পারমানেন্ট। আইডিয়ালিস্ট থিঙ্কাররা যারা আছে আমাদের সিলেবাসে, হ্যাগেল, প্ল্যাটো, সো তারা এটাই বিশ্বাস করে যে আইডিয়া ইজ সুপ্রিম অ্যান্ড আইডিয়া ইজ দ্য ফিক্সড অ্যান্ড আনচেঞ্জেবল। ওকে, সো এটাও থিওরি অফ ফর্মের কথা বলছে। ওকে, সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দিকে মুভ করছি। আপনারা আমি আগে বলে দিলাম প্ল্যাটোর থেকে কী কী পড়বেন, সবগুলো জিনিস আপনারা প্ল্যাটোর থেকে ভালোভাবে পড়বেন। আমি এই কোয়েশ্চেনের মধ্যে আবার বলছি না যে কী কী পড়বেন। ওকে, মোস্ট ইন্টারেস্টিং মোস্ট আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন আমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা পাবো। আমি সেশনের শুরুতে বলেছি যে এরিস্টটল হলেন প্ল্যাটোর শিষ্য আর প্ল্যাটো হলেন সক্রেটিসের শিষ্য, ঠিক। ইভেন এরিস্টটল আর প্ল্যাটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এরিস্টটল এবং প্ল্যাটো তারা দুজনের মধ্যে যে প্রথম ছিলেন তিনি ছিলেন প্ল্যাটো। প্ল্যাটো এরিস্টটলের গুরু ছিল, ঠিক। এবার চলুন আমি একটু আপনাদেরকে কনসেপচুয়ালি জিনিসটা একটু আলোচনা করি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইভেন যদি পারেন এই যে জিনিসগুলো আমি মুখে বলছি একটু লিখে নেবেন, ঠিক। প্ল্যাটোর একটা একাডেমিক নামে একটা ইনস্টিটিউশন ছিল, একাডেমি, এটার নামে ছিল একাডেমি। আপনারা যারা পড়েছেন বা এই জিনিসগুলো সম্পর্কে কোথাও কিছু থ্রুতে পড়েছেন বা কোনো ইনস্টিটিউশনের থ্রুতে পড়ছেন, আই থিঙ্ক আপনারা এই জিনিসগুলো পড়েছেন। আর এই জিনিসগুলো যদি আপনারা যদি না পড়েন, দ্যাট মিনস ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। আমি বলবো যে প্ল্যাটোর একটা ইনস্টিটিউশন ছিল, এডুকেশন ইনস্টিটিউশন ছিল, যেটার নাম ছিল একাডেমি, ঠিক। এই একাডেমির মধ্যেই ওয়ান অফ দ্য ভার্চুয়াস স্টুডেন্ট, ওয়ান অফ দ্য ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট ছিল এরিস্টটল। বুঝতে পারলেন যে ম্যাকিয়াভেলি বলছি, প্ল্যাটোর একটা এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল যেটার নাম ছিল একাডেমি, ঠিক। এই একাডেমি যে ইনস্টিটিউশন ছিল, এডুকেশন ইনস্টিটিউশনটা ছিল, এই ইনস্টিটিউশনের সবচেয়ে মেরিটোরিয়াস আর সবচেয়ে ইন্টেলেকচুয়াল যে স্টুডেন্টটা ছিল সেটা ছিল এরিস্টটল। ওকে, সো প্ল্যাটো এরিস্টটল তারা দুজন গুরু এবং শিষ্য, বাট পরবর্তী সময়ে প্ল্যাটোর অনেকগুলা কনসেপ্টকে এরিস্টটল ক্রিটিসাইজ করেছে। প্ল্যাটোর অনেকগুলা কনসেপ্টকে এরিস্টটল ক্রিটিসাইজ করে নতুন ওয়েতে সেই জিনিসগুলোকে প্রতিষ্ঠান করেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে প্ল্যাটোর একটা ইনস্টিটিউশন ছিল, এডুকেশন ইনস্টিটিউশন, যেটার নাম ছিল একাডেমি। সেখানে সবচেয়ে মেরিটোরিয়াস, সবচেয়ে ব্রিলিয়েন্ট যে স্টুডেন্টটা ছিল সেটা ছিল এরিস্টটল। সো এরিস্টটলই পরবর্তী সময়ে প্ল্যাটোর বিভিন্ন থিওরি, লাইক প্ল্যাটোর থিওরি অফ কমিউনিজম, থিওরি অফ প্রপার্টি অফ ওয়াইফ অ্যান্ড প্রপার্টি
এই যে কমিউনিজম থিওরি, যে দুইটা টাইপস অফ কমিউনিজম, এগুলো সম্পর্কে তিনি ক্রিটিসাইজ করেছেন আপনার এরিস্টটল। ওকে, তারপরে যদি বলি, অ্যাকচুয়ালি এখানে বলছে যে কোয়েশ্চেনটা কি বলছে, এরিস্টটল ডিফার ফ্রম প্ল্যাটো বাই এমফাসাইজিং, অর্থাৎ এরিস্টটল প্ল্যাটোর থেকে আলাদা কারণ তিনি জোর দেন। কী কারণে তিনি জোর দেন? একটা জিনিস দেখেন, কেন এখানে হচ্ছে আইডিয়ালিজম আবার রিয়েলিজম, আদর্শবাদকে বাস্তববাদের উপর, নো, এটা কিন্তু উল্টা উল্টা, এই জায়গাতে উল্টা হয়ে গেছে। দেখেন, রিয়েলিজম আমরা কি এরিস্টটলকে আনতে পারি, বাট এই যে আইডিয়ালিজম হলো কি প্ল্যাটো, বাট এখানে উল্টা বলে দিয়েছে। কি বলেছে বাংলাতে, কি বলছে? আদর্শবাদকে বাস্তববাদের উপর, না, এটা তো এই কারণে ডিফার না, আলাদা না ভাই। তারপরে কি বলছে, রিয়েলিজম অ্যান্ড ইম্পেরিক্যাল অবজারভেশন, তারপরে সে মিস্টিসিজম অর্থাৎ অলৌকিকতা এবং আধিবিদ্যা, তারপরে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অনলি। সো এখানে রাইট অ্যান্সার হলো আপনার অপশন নাম্বার বি, যেখানে রিয়েলিজম অ্যান্ড ইম্পেরিক্যাল অবজারভেশন। অর্থাৎ আমরা যদি বলি যে এরিস্টটলের যে আইডিয়া আর ডিফারেন্ট ফ্রম প্ল্যাটো, রিজন ইজ দ্যাট এরিস্টটল মেনলি যে জিনিসটার উপর ফোকাস করেছেন সেটা হলো আপনার রিয়েলিজম ওভার আইডিয়ালিজম, লাইক রিয়েলিজম অ্যান্ড ইম্পেরিক্যাল অবজারভেশন, অর্থাৎ বাস্তববাদ এবং অভিজ্ঞতাবদ্ধ পর্যবেক্ষণ, যেটা আমরা এরিস্টটলের থট প্রসেসে দেখতে পাই, আর যেই জিনিসটাই আলটিমেটলি প্ল্যাটোর থেকে এরিস্টটলকে আলাদা করেছে। কারণ অরিস্টটল অনেকটা রিয়েলিস্টিক পার্সপেক্টিভে জিনিসটাকে ডিসক্রাইব করেছেন, ইম্পর্টেন্স অফ স্টেট থেকে শুরু করে অন্যান্য যে অ্যাসপেক্টসগুলো, থিওরি অফ কনস্টিটিউশন, আর এবং ইম্পেরিক্যাল অবজারভেশন বা তুমি অভিজ্ঞতাবাদী অবজারভেশন, এই জিনিসগুলো মেইন রিজন ছিল। ওকে, দেন আমি যদি বলি 8 নম্বর কোয়েশ্চেন আমরা এসে পড়েছি। 8 নম্বর কোয়েশ্চেন কী বলছে, ইন লকস পলিটিক্যাল থিওরি প্রপার্টি বিকাম এ ন্যাচারাল রাইট বিকজ, একটু আগে আমি বলেছি অ্যাকর্ডিং টু লক 3 টাইপস অফ ন্যাচারাল রাইট, লিবার্টি, প্রপার্টি অ্যান্ড লাইফ। ওকে, সো এখানে বলছে প্ল্যাটোর থিওরি অফ পলিটিক্যাল থিওরি প্রপার্টি বিকাম, অর্থাৎ লকের রাজনৈতিক তত্ত্বে সম্পত্তি একটি প্রাকৃতিক অধিকার, কারণ সম্পত্তিকে তিনি একটি প্রাকৃতিক অধিকার বলেছেন। কেন? যে লাইফ টু প্রপার্টি, লিবার্টি, লাইফ, এর মধ্যে তিনি প্রপার্টিকে একটি সম্পত্তি ন্যাচারাল রাইট বলেছেন। কেন তিনি ন্যাচারাল রাইট বলেছেন? কোয়েশ্চেন হলো এটা। ইট ইজ গিভেন বাই দ্য স্টেট, ইট অ্যারাইসেস ফ্রম দ্য হিউম্যান লেবার, ইট ইজ ইনহারিটেড বাই দ্য বার্থ, অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত, ইট ইজ বেসড অন দ্য ডিভাইন ল, দ্যাট মিনস দৈবিক বা ঐশ্বরিক আইনের দ্বারা এটা প্রাপ্ত, এই কারণে, বা এটি রাষ্ট্রের দ্বারাই প্রদত্ত, দ্যাট মিনস ইট ইজ গিভেন বাই দ্য স্টেট, না স্টেট অফ দিছে না তো, এটা স্টেট অফ নেচার। 3 টাইপস অফ লয়ের কথা বলেছেন, যেটা স্টেট অফ নেচারে মানুষের কাছে ছিল, যেটা রাইট টু লিবার্টি, প্রপার্টি। অ্যাকচুয়ালি এটা রাইট আনসার কি, এখানে সম্পত্তির কথা বলছে, প্রপার্টির কথা বলছে। সো এখানে রাইট আনসার হবে এটি মানব শ্রম থেকে উদ্বৃত্ত, এই কারণে এটাকে কি বলা হয়েছে, ন্যাচারাল রাইট বলা হয়েছে। প্রপার্টিকে ন্যাচারাল রাইট কেন বলা হয়েছে? বিকজ এটা মানব শ্রম থেকে উদ্বৃত্ত, অর্থাৎ ইট ইজ অ্যারাইজ ফ্রম হিউম্যান লেবার, মানুষের শ্রম শক্তির দ্বারা এটা উদ্বৃত্ত, এই কারণে তিনি এটা বলেছেন যে ন্যাচারাল রাইট, প্রপার্টি ইজ এ ন্যাচারাল রাইট। ওকে, ন্যাচারাল রাইট যেটা ন্যাচারালি মানুষের কাছে ছিল। ওকে, দেন 9 নম্বর কোয়েশ্চেন যদি বলি, কি বলছে, ম্যাকিয়াভেলিজ কনসেপশন অফ ভার্চু মেইনলি রেফার, অর্থাৎ ম্যাকিয়াভেলির ভার্চু ধারণাটি মূলত বোঝায় কি, রিলিজিয়াস মোরালিটি, পলিটিক্যাল স্কিল অ্যান্ড বোল্ডনেস, ওবিডিয়েন্স টু ল অ্যান্ড কম্প্যাশন অ্যান্ড জাস্টিস, সহানুভূতি এবং ন্যায়বিচার। দেন ভার্চু মিনস হলো কি, আপনার জ্ঞান, স্কিল, নলেজ, দক্ষতা, এগুলো হলো ভার্চুয়াস। সো এখানে রাইট অ্যান্সার ইজ বি, পলিটিক্যাল স্কিল এবং বোল্ডনেস, আপনার মধ্যে সাহসিকতা এবং পলিটিক্যাল স্কিল, এগুলোকে আমরা ভার্চু বলি। একটা কিংয়ের লাগে, তিনি মেনলি কিংয়ের জন্য, দ্যাট মিনস রুলারের জন্য তিনি বলে গেছেন, একজন কিংকে অর্থাৎ রুলারকে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তার মধ্যে ভার্চুয়াস নলেজ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই ভার্চুয়াস নলেজটাই একজন কিংকে একটা সাধারণ মানুষ থেকে আলাদা করবে, যেটার মধ্যে তার কি পলিটিক্যাল স্কিল থাকতে হবে, দ্যাট মিনস কীভাবে পলিটিক্যাল ইস্যুগুলোকে হ্যান্ডেল করবে, প্রপার ওয়েতে তিনি কাজ করবে, অ্যাজ ওয়েল এজ বলেছেন বোল্ডনেস, সাহসিকতা থাকতে হবে একজন রুলারের মধ্যে, তাহলে তিনি একজন বেস্ট রুলার এবং স্টেবল গভর্নমেন্ট তৈরি করতে সক্ষম হবে। ওকে, লাস্ট কোয়েশ্চেনটা আজকের দিনে আমি যদি বলি, ফর লক
দ্য স্টেট অফ নেচার ইজ। লকের মতে স্টেট অফ নেচার হলো, নেচার কী ছিল? এ স্টেট অফ কিওস অ্যান্ড ওয়ার, বিশৃঙ্খলা এবং যুদ্ধের অবস্থা। এ পিসফুল কন্ডিশন গিভেন বাই দ্য রিজন। এ স্টেজ বিফোর মোরাল ডেভেলপমেন্ট। এ ডিভাইন ক্রিয়েশন ফর কিং। স্টেট অফ নেচার কী ছিল? আমরা যদি একটু যদি ভালোভাবে যদি দেখি, তিনজন মেনলি থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্টের তিনজন থিঙ্কার আছে, হবস, লক, রুশো। হবস, লক, রুশো তিনজনেই তাদের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দেওয়ার আগে যে প্রি স্টেট পিরিয়ডটা, দ্যাট মিনস স্টেট ইমার্জ হওয়ার আগে যে প্রি স্টেট পিরিয়ডটা, এই যে যেটাকে বলছি আমরা স্টেট অফ নেচার, এটা অ্যাকচুয়ালি কেমন ছিল আমরা যদি বলি, হবস বলেছেন স্টেট অফ নেচার অনেকটা কিওস ছিল। এইটা যেটাই যে স্টেট অফ নেচার ওয়াজ ওয়ার কিওর, এই কথাটা এরকম টাইপের স্টেটমেন্ট মেনলি দিয়েছিল হবস। হবস বলেছেন কি স্টেট অফ নেচার অনেকটা কী ছিল, হিংসাত্মক, যুদ্ধ, কিওস, বিশৃঙ্খল এরকম সিচুয়েশান ছিল। বাট এখানে লক যে স্টেট অফ নেচার সম্পর্কে যে লক যে কথাটা বলেছেন সেটা হলো বি নাম্বার স্টেটমেন্ট। ওইখানে লকের কথা বলেছেন, তো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু লক, স্টেট ইমার্জ হওয়ার আগে, স্টেট তৈরি হওয়ার আগে, দ্যাট মিনস স্টেট অফ নেচার ছিল কি পিসফুল কন্ডিশন গভর্ন বাই দ্য রিজন। অর্থাৎ বলছে কি স্টেট ইমার্জ হওয়ার আগে যে স্টেটের স্টেট ইমার্জ হওয়ার আগে যে সিচুয়েশনটা ছিল এটা অনেকটা কী ছিল, এটা অনেকটা পিসফুল ছিল, অনেকটা লাইক সোসাইটি উইচ রান বাই দ্য রিজন, গভর্ন বাই দ্য রিজন, তার্কিক শক্তির দ্বারাই, মানুষের বুদ্ধিমত্তার দ্বারাই পরিচালিত হতো। আর যদি বলি আমরা দুজনের স্টেট অফ নেচার পড়ে নিলাম, যেভাবে হবস বলেছেন যে স্টেট অফ নেচার ইট ইজ ওয়ান কাইন্ড অফ ন্যাস্টি, ব্রুটি, পিপল আর নট সো মাচ লাইক ভার্চুয়াস, পিপল আর কন্টিনিউয়াসলি ওয়ার অর কনফ্লিক্ট উইথ ইচ আদার, ঠিক। অর্থাৎ হিউম্যান নেচারকে নেগেটিভ বলেছেন কে, হবস। বাট লক হিউম্যান নেচারকে পজিটিভ বলেছেন। লক বলেছেন কি হিউম্যান নেচার ইজ গুড, হিউম্যান নেচার ইজ গুড, পিপল আর গুড অ্যান্ড দে আর লিভিং পিসফুল কন্ডিশন অ্যান্ড গভর্ন বাই দ্য রিজন। যদি আমরা যদি বলি রুশুর কথা, যদি বলি রুশু স্টেট অফ নেচারকে তিনি বলেছেন, রুশু স্টেট অফ নেচারকে বলেছেন যে স্টেট অফ নেচার যে ইনিশিয়াল টাইমে স্টেট অফ নেচার ওয়াজ গুড, স্টেট অফ নেচার ইনিশিয়াল টাইমে খুবই ভালো ছিল, বাট একটু একটু করে যখন সায়েন্স টেকনোলজি ইমার্জ হতে শুরু করলো তখন ধীরে ধীরে হিউম্যান নেচার বাজে বা খারাপ হয়ে গেছে। দ্যাট মিনস আমরা হবস বলেছেন যে হিউম্যান নেচার নট গুড, নেগেটিভলি হিউম্যান নেচারকে ডিসক্রাইব করেছেন। লক পজিটিভলি হিউম্যান নেচারকে ডিসক্রাইব করেছেন। বাট রুশু ইনিশিয়াল টাইমে হিউম্যান নেচারকে ভালো বলেছেন, বাট পরবর্তী সময়ে দ্যাট মিনস যখন সায়েন্স টেকনোলজি ইমার্জ হলো তিনি হিউম্যান নেচারকে বাজে, দ্যাট মিনস ব্যাড হিসেবে বর্ণনা করেছেন। ওকে, সো এই 10টা কোয়েশ্চেন ছিল টোটালি কনসেপচুয়াল বেস। আপনারা যারা এই 10টা কোয়েশ্চেনের এক্সপ্লেন ভালোভাবে শুনবেন বা দেখবেন, আই থিঙ্ক আপনাদের এটা অনেকটাই হেল্প করবে। চলুন আজকের জন্য আমাদের এই সেশন এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা আরও কিছু সেশন আনবো, আর কোনো যদি রিকমেন্ডেড টপিক থাকে ওইটার উপর আমরা সেশন আনবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।